আগে যে শব্দটা ব্যবহার করা হতো ডিপিএলডি শব্দটার পরিবর্তে সেটা হচ্ছে আইএলডি। আইএলডি, এখনো আইএলডি শব্দটা প্রচলিত আছে। আইএলডি আর ডিপিএলডি দুইটা শব্দের মাঝখানে একটু পার্থক্য আছে, খুব বেশি পার্থক্য নেই, ওভারল্যাপিং। আইএলডি হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, ইন্টারস্টিশিয়াল। আইএলডির ক্ষেত্রে তখন ধারণা করা হতো যে পুরো প্রক্রিয়া যেটা হচ্ছে সেটা বোধহয় শুধুমাত্র লাংসের ইন্টারস্টিশিয়ামকে এফেক্ট করছে। ইন্টারস্টিশিয়াম, ইন্টারস্টিশিয়াম গেল। আর ডিপিএলডির ক্ষেত্রে পরবর্তীতে আরো যখন ধারণা খুব মজবুত হলো, আরো বেশি পাকাপোক্ত হলো, তখন বোঝা গেল যে পুরো ডিজিজটা শুধু লাংস এর ইন্টারস্টিশিয়ামকে এফেক্ট করছে তা না। ডিপিএলডি কে এখন বলা হচ্ছে দ্য ডিজিজ প্রসেস দ্যাট এফেক্ট অফকোর্স ইন্টারস্টিশিয়াম, এছাড়াও লাংয়ের যে প্যারেনকাইমা বলতে বলা হচ্ছে অ্যালভিউলি। ইন্টারস্টিশিয়ামের মধ্যে কিন্তু অ্যালভিউলি নাই। অ্যালভিউলি, অ্যালভিউলার ওয়াল বা অ্যালভিউলার ক্যাভিটি বা লুমেন। এর বাইরে আছে এয়ারওয়ে। ইন্টারস্টিশিয়ামের ভিতরে কিন্তু এয়ারওয়ে পড়ে না। তারপরে ভাস্কুলার মার্কিং মানে ব্লাড ভেসেলস, সোজা কথা ব্লাড ভেসেলস, তো ভেসেলস ভাস্কুলেসার যেটা আর কি। তাহলে 4টা পয়েন্ট। আগে আইএলডি তে শুধুমাত্র ইন্টারস্টিশিয়াম ছিল, এখন ডিপিএলডি করাতে সুবিধা হলো কি লাংসের ভিতরে যত কিছু স্ট্রাকচার আছে সবগুলো ইনভলভ ডিপিএলডি তে। ইন্টারস্টিশিয়াম তো আছেই, তার সাথে অ্যালভিউলি, এয়ারওয়ে, ব্লাড ভেসেল। এই হলো ডিপিএলডির মূল শব্দের এক্সপ্রেশন। এখন আসি ডিপিএলডি তে হলে ঘটনাটা কি ঘটে। ডিপিএলডি যে ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ কন্ডিশন দ্যাট প্রোগ্রেস স্লোলি ম্যানিফেস্টেড অ্যাজ, তার মানে ক্লিনিক্যাল ফিচার বলতে চাচ্ছি আমি সংক্ষেপে। ক্লিনিক্যাল ফিচারে একটা হলো সিমটম, তোমরা জানো, আরেকটা হলো সাইন। এই ক্লিনিক্যাল ফিচার অফ ডিপিএলডি বা আইএলডি পড়তে যে মাথা খারাপ হয়ে যায়, মাথা খারাপ করার কিছু নাই। সিমটম খুব খুব ছোট। একটা হচ্ছে কাফ, পেশেন্টের কাশি থাকে, আর সাথে একটু শ্বাসকষ্ট থাকে, শর্টনেস অফ ব্রেথ বলি, বইয়ের ভাষায় হলো ব্রেথলেসনেস বা ডিজনিয়া। এখন এই কাশিটা কেমন? এই কাশিটা হচ্ছে ড্রাই। এই কাশিতে কিছু খুশখুশ খুক 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 করে কাশতে থাকে, কিন্তু কেশে কোনো লাভ হয় না, মানে সারা বছর কাশতে থাকে, কিন্তু কাশিতে কোনো কফ ওঠে না। রোগীরা বলে আমার এমন এক অ্যাজমা হয়েছে, এমন এক শ্বাসকষ্ট হয়েছে ডাক্তারবাবু, সারা জীবন মানে বছর কাশতে থাকলাম কিন্তু কাশিটা না ওঠে না। এই কাশিটা ওঠে না বলেই না আমার এটা ভালো হয় না। মানুষের ধারণা হচ্ছে কাশির সাথে যদি কফটা উঠতো, মানে স্পুটামটা যদি উঠতো, উঠে যেত, তাহলে মনে হয় তার রোগটা ভালো হয়ে যেত। রোগীরা প্রায় আমাদের চেম্বারে বা এসে বলে যে ডাক্তারবাবু আমাকে একটা ওষুধ দেন তো, যাতে আমার এই কফটা উঠে যায় ভিতর থেকে, কফটা ভিতর থেকে উঠে গেলে আমার রোগটা ভালো হয়ে যাবে। কিন্তু আসলে তার এই কফ কখনোই উপরে উঠবে না। উপরে উঠবে শেষের দিকে যে উঠবে যখন ফেইলিওর হয়ে যাবে। কাফ, তাহলে কাফটা হবে ড্রাই। এই কাফের ইন্টেন্সিটি ফ্রিকোয়েন্সি সেটা আস্তে আস্তে প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ কাশি সম্পর্কে আর কিছু নাই। শর্টনেস অফ ব্রেথ, সেটাও আস্তে আস্তে প্রোগ্রেসিভ। ওকে, সিমটম মাত্র 2টা, আর যা আছে আশেপাশে সব বাদ দাও, শুধু এই কাপ আর শর্টনেস অফ ব্রেথ। সাইন, সাইনের ক্ষেত্রেও খুব ছোট করে রাখা হয়েছে। প্রথম কথা হলো কাপ মানে সাইন, মানে আমি এক্সামিনেশন করে কি পাবো সেটাকে বলা হয় সাইন। প্রথম হলো লাংস, যেহেতু পালমোনারি সিস্টেম, লাংসে আমরা একটু এক্সামিনেশন করতে যাই, অসকালটেশন করতে গেলে সেখানে পাবো ক্রেপস, ক্রেপস বা ক্র্যাকেলস যাই বলো, পরে আসছি এটা নিয়ে আর একটু কথা আছে। 1 নাম্বার। 2 নাম্বার ক্লাবিং, ডিজিটাল ক্লাবিং থাকবে, অর্থাৎ আঙ্গুলে, হাতের আঙ্গুলে, পায়ের আঙ্গুলে ক্লাবিং থাকবে। আর 3 নাম্বারে লাস্টের দিকে যেটা হবে সায়ানোসিস। এই সায়ানোসিস কিন্তু অবশ্যই সেন্ট্রাল সায়ানোসিস, সেন্ট্রাল সায়ানোসিস। তাহলে এটাকে আমরা বলি সহজে মনে রাখার জন্য 3C,
3C. C for Krebs, C for clubbing, C for sinus. এখন এই যে ক্রেপস বা ক্র্যাকলস, এটা তো আমরা অনেক জায়গায় পাই, ক্রেপস আসলেই আমরা মানে বায়োলেটারাল পালমোনারি ইডেমা অর্থাৎ লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের চিন্তা ভাবনা করি আমরা কম বেশি সবাই, যে ক্রেপস মানে বোধহয় একটা হার্ট ফেলিওর হয়ে গেছে, বায়োলেটারাল ইডেমা পেয়ে গেছি। কিন্তু না, ক্রেপসের আরো অনেকগুলো পয়েন্ট, আরো কারণ আছে। আচ্ছা, এই ডিপিএলডি কিন্তু সবসময় বাইলেটারাল, এটা মনে রাখতে হবে। ডিপিএলডি কিন্তু সবসময় বাইলেটারাল, এবং ক্রেপস যেটা পাবো সেটাও কিন্তু বাইলেটারাল। কিন্তু না, তুমি যেটা লাং কি বলে হার্ট ফেলিওর থেকে যে বাইলেটারাল ক্রেপস ভাবতেছো, সে ক্রেপস না, কিন্তু এখানে ক্রেপস বাইলেটারাল। পার্থক্যটা কি? ডিপিএলডির ক্ষেত্রে যে ক্রেপস আমরা পাই, সেই ক্রেপস বাইলেটারাল, 1 নম্বর পয়েন্ট। এটা বাই বেজাল, অর্থাৎ নিচের দিকে থাকবে, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, যেটা সব 4টা পয়েন্ট আছে, 3 এবং 4, এই 2টা পয়েন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এন্ড ইনস্পিরিটরি, মানে ইনস্পিরিটরি শেষের দিকে যে ক্রেপসটা পাওয়া যাবে, এটা করে এন্ড ইনস্পিরেটরি। ক্রেপস অবশ্যই ইনস্পিরেশনে পাওয়া যায়। লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হলে যে ক্রেপস পাওয়া যায় সেটা পুরো ইনস্পিরেশন জুড়েই পাওয়া যায়, কিন্তু ডিপিএলডির ক্ষেত্রে যে ক্রেপসটা পাওয়া যায় সেটা এন্ড ইনস্পিরেটরি, অর্থাৎ ইনস্পিরেশনের লাস্টের দিকে। এটা হলো 1 নম্বর পয়েন্ট, বাইবাজাল, বাইলেটারাল। বাইবাজাল বললে দুটো একসাথে হয়ে যায়, বাইলেটারাল বেজাল। 3 নাম্বার হলো এন্ড ইনস্পিরেটরি। আর 4 নাম্বার কি? নট অল্টার্ড বাই কাফিং, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। নট, ছোট করে লিখি, নট অল্টার্ড বাই কাফিং। আসলে এক্সামিনেশন করার ক্ষেত্রে নিয়মটা হলো এরকমই, তোমরা সবাই জানো। এক্সামিনেশন করার ক্ষেত্রে মানে কোনো পেশেন্টের যদি তুমি ক্রেপস পাও, তাহলে নিয়মটা হলো ক্রেপস পাওয়ার সাথে সাথে রুগীকে বলতে হবে আপনি একটু জোরে একটা কাশি দেন। তো রুগীকে কাশি দিতে বলবো ক্রেপস পাওয়ার পরে। যেখানে ক্রেপস পেলাম ওখানে আমি স্টেজটা হোল্ড করে রাখবো, ধরে রাখবো, রুগীকে বলবো কাশি দিতে। রুগী কাশি দেওয়ার পরে আমি আবার ওই ক্রেপসটা শুনবো, অর্থাৎ লম্বা শ্বাস নেবে এবং ছাড়বে, আমি ক্রেপসটা শুনবো। যদি ক্রেপসটা চেঞ্জ হয়ে যায় তাহলে একরকম মিনিং হলো, মানে অল্টার্ড, ক্রেপসটা অল্টার হয়তোবা নেই হয়ে যাবে, অথবা যদি থাকে তাহলে হয়তোবা তার ইন্টেন্সিটি বা ফ্রিকোয়েন্সি কিছু একটা কমে যাবে, বেড়েও যেতে পারে, মানে অল্টার্ড হয়ে যাবে। আর 2 নম্বর ঘটনা যেটা ঘটতে পারে, নট অল্টার্ড বাই কাফিং, নট অল্টার্ড বাই কাফিং। ডিপিএলডির ক্ষেত্রে ক্রেপস যেটা পাবো, পুরো লেকচারে মনে হয় আমার আন্ডার গ্রাজুয়েটের জন্য এইটাই মনে হয় 1 নম্বর একটা পয়েন্ট হতে পারে, যেটা ওর শুধু তোমার এটুকু জানলেই হয়ে যাবে। যে ডিপিএলডির ক্ষেত্রে ক্রেপসটা এন্ড ইনস্পিরেটরি, নট অল্টার্ড বাই কাফিং। তাহলে প্রশ্ন আসতে পারে যে ক্রেপস তো পেলাম, সেটা আবার অল্টার্ড হবে কখন? এটা হচ্ছে লাং অ্যাবসেস যদি পাও, অথবা কি বলে ওটাকে ব্রোঙ্কিয়াক্টাসিসে যদি পাও, সেখানে তো অল্টার্ড হবে। এমন তো হতে পারে কোন একটা জায়গায় ক্রেপস আছে, সেইখানে একটা ফরেন বডি ইম্প্যাক্ট হয়ে আছে ওখানে, অথবা একটা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা আছে। তুমি যদি একটু কাশি দাও, তাহলে ওই জায়গাটার অ্যানাটমিক্যাল স্ট্রাকচারে একটু পরিবর্তন ঘটে। লোকাল ফোকাল যখন লিশন থাকে, এটা ফোকাল লিশন যখন থাকে, কাশি দেওয়ার পরে একটা অ্যানাটমিক্যাল পরিবর্তন ঘটে, তাতে করে তোমার ওই ক্রেপসটারও একটা পরিবর্তন আসে, মানে অল্টারেশন হয়। সেই অল্টারেশন যে কোনো দিকে হতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে, নেই হয়ে যেতে পারে। কিন্তু ডিপিএলডি বা আইএলডির ক্ষেত্রে সেই অল্টারেশনটা হবে না, কারণ এখানে অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচার চেঞ্জ যেটা হয় সেটা তো পার্মানেন্ট চেঞ্জ, সেখানে কাশি দিয়ে কিছুই হবে না। অনেক বড় বড় ওষুধ দিয়েই তাই চেঞ্জ করা যায় না, কাশি দিয়ে তুমি কি চেঞ্জ করবে? তাহলে পয়েন্টটা হলো আমাদের এখানে সিমটম মাত্র 2টা, একটা হচ্ছে কাফ, আরেকটা হলো শর্টনেস অফ ব্রেথ। কাফ শর্টনেস অফ ব্রেথ সিমটম, সাইন মাত্র 3টা, 3C। আমি বলবো তোমরা মুখস্থ করে ফেলো আজকের এই সকালবেলা, কবে আর পরে পড়বা তার তো ঠিক নাই। সিমটম 2টা, কাফ মাত্র, সাইন মাত্র 3টা, ক্রেপস, পাইলেটাল বেজাল,
এন্ড ইনস্পিটরি, নট অল্টার্ড বাই কাফিং। আর 3 নাম্বার হলো সাইনোসিস, সরি ক্লাবিং 2 নাম্বার, 3 নাম্বার সাইনোসিস, সেন্ট্রাল সাইনোসিস শেষের দিকে পাওয়া যেতে পারে। আমি এখান থেকে বেরোয় যাচ্ছি পরের পৃষ্ঠায়, যেটা দিয়ে আমরা তখন ভূমিকা করছিলাম আমি, যে ডেভিডসনের যতগুলো ক্লাসিফিকেশন আছে তার থেকে সবচেয়ে কঠিনতম ক্লাসিফিকেশনটা হলো ডিপিএলডি। যে ক্লাসিফিকেশন ডেভিডসনে দেওয়া আছে সেইটা আমার হাতে ডেভিডসনটা নাই, তবে আমি বলতে পারবো। ডেভিডসনের ক্লাসিফিকেশনটা বলবো না, এখন পরে বলবো। ডেভিডসনের ক্লাসিফিকেশনটা তোমাদেরকে পড়তে হবে, আমরা সবাই তাই পড়ি, কিন্তু ওই ক্লাসিফিকেশনটাকে বোঝার জন্য আমি এখানে কিছু জিনিস লিখবো, সেটা আমার নিজস্ব রচনা না, সেটা আমার অন্য জায়গা থেকে কালেক্ট করা। আমার স্যারের লেকচার বলতে পারো, নজরুল স্যারের লেকচার, সবসময় আমরা নজরুল স্যারকে খুব ফলো করি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ মেডিসিন, স্যারের প্রতি খুব শ্রদ্ধা জানাই। আর একটু হ্যারিসন, একটু ওখানে এখানে। তো এখানে যেটা লিখবো সেটা আগে তোমরা একটু বোঝার চেষ্টা করো, কিন্তু এইটা তোমার বলে এটা শুধু বোঝার জন্য, এটা কিন্তু তোমার পরীক্ষা হলে লেখার দরকার নাই বা বেশি মেমোরিতে রাখার দরকার নাই। কিন্তু আমি শিওর প্রাথমিক যে আলোচনাটা এখানে হবে সেইটা দেখার পরে, শোনার পরে, বোঝার পরে ডেভিডসনের ক্লাসিফিকেশনটা তোমার কাছে একবারে পানির মতো তরল হয়ে যাবে। আমি কি বলতে চাচ্ছি, একটা হলো ক্লাসিফিকেশন অফ ডিপিএলডি, এইটা করা হয়েছে 3টা হেডলাইনে, ডেভিডসনে না, অন্য জায়গায় বিভিন্ন কালেকশনে। প্রথম ক্লাসিফিকেশনটা হলো অ্যাকর্ডিং টু ইটিওলজি, অর্থাৎ কারণ কি তার পরিপ্রেক্ষিতে কিছু ক্লাসিফিকেশন করা আছে। 2 নাম্বারটা হলো কোনটা, হিস্টোলজি, অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ হিস্টোলজিক্যাল চেঞ্জ। আর 3 নাম্বারটা যেটা, সেটা হলো টাইম কোর্স, অ্যাকিউট, ক্রনিক, সাব অ্যাকিউট, এসব আর কি, টাইম ডিউরেশন দিলাম আর কি। 1 নাম্বার যেটা, সেটা একটু বুঝি, ইটিওলজি। সেখানে 2টা কথা, ইটিওলজি কি জানা আছে নাকি জানা নাই। যদি ইটিওলজি জানা থাকে তাহলে সেটা হলো নোন, আর যদি জানা না থাকে তাহলে সেটা তো আননোন। জানা আছে নোন, জানা নাই আননোন। খুব ভালো কথা, আবার যখন জানা আছে, কি কি কারণ জানা থাকতে পারে আমাদের, দেখি তো। একটা হলো কানেকটিভ টিস্যু ডিজিজ। কিছু কিছু কানেকটিভ টিস্যু ডিজিজ আছে যেখানে লাং ফাইব্রোসিস হয় এবং সেইটা দিয়ে ডিপিএলডির মতো ফিচার আসতে পারে। সুতরাং কানেকটিভ টিস্যু ডিজিজও একটা, এখানে আলটিমেটলি পড়তে পড়তে আমাদের বিভিন্ন কারণ বোঝা হয়ে যাবে, এই জন্য আলাদা করে আর কারণ বলা লাগবে না, ডিপিএলডির কি যে কারণ সেটা আর বলা লাগবে না। কানেকটিভ টিস্যু ডিজিজ, কিছু কানেকটিভ টিস্যু ডিজিজে লাং ফাইব্রোসিস হয়, যেমন এসএলই, রিমোটয়েড আর্থ্রাইটিস, এগুলো। আচ্ছা, কিছু ড্রাগ অথবা কিছু টক্সিন may cause lung fibrosis or DPLD like change, like methotrexate, which is used in SLE or rheumatoid arthritis. Systemic sclerosis ও ডিপিএলডি হয়, দিয়ে দিলাম। ড্রাগ বা টক্সিন যেমন মিথোট্রিক্সেট, সাইটোটক্সিক ড্রাগ কেমোথেরাপিতে ইউজ করা হয়, অনেকগুলো আছে। একটা হলো বিউসালফান গেল। এরপরে আসি স্মোকিং, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ ইন পার্সপেক্টিভ অর আওয়ার সোসাইটি। মানুষ খেতে পারুক বা না পারুক, ধূমপানটা ঠিক মতো করতে পারে, স্মোকিং গেল। এরপরেই আসি ইনভায়রনমেন্টাল অথবা অকুপেশনাল, একসাথে। সেখানে আছে আমাদের অ্যাসবেস্টোসিস, ওই জুট ওয়ার্কার বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, অ্যাসবেস্টোসিস। সিলিকোসিস কাদের হয়, যে যারা পাথর ভাঙার কাজ করে, পাথর ভাঙে তোমরা জানো, বা পাথর কুড়ায়, পাথর নিয়ে কাজকর্ম যারা করে, সিলিকোসিস হয়। ইভেন ওই যে আমাদের বাসায়, আমাদের রান্নাঘরে মশলা বাটার জন্য যে পাথর থাকে, ওইটা কেটে যে একটু অমসৃণ করে দেয়, ওই কাজটাও যারা করে তাদেরও সিলিকোসিস হয়।
গেল। আরেকটা হলো হেরিডিটারি, খুব আনকমন, হেরিডিটারি মানে জন্মগত, হেরিডিটারি। এখন এইটা মনে রাখলে তোমার যেটা হবে ডিফেন্ডির কারণ হয়ে যাবে। আমি দুইটা দুইটা করে মনে রাখি, কানেকটিভ টিস্যু ডিজিজ অ্যান্ড দ্য ড্রাগ ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ কানেকটিভ টিস্যু ডিজিজ। এই জন্য একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে লাং ফাইব্রোসিস তোমার এসএলই দিয়ে হতে, রিউমাটয়েড আর্থ্রাইটিস দিয়ে হতে পারে। আবার রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্টের জন্য যে মিথোট্রিক্সেট ব্যবহার করা হয় সেটা দিয়েও লাং ফাইব্রোসিস হতে পারে। তাহলে একটা পেশেন্টের যার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে এবং তাকে আমি মিথোট্রিক্সেট দিয়ে ট্রিটমেন্ট করেছি এবং কিছুদিন বা কয়েক বছর পরে যে দেখা গেল যে তার লাং ফাইব্রোসিস হয়েছে, তাহলে প্রশ্নটা হলো যার লাং ফাইব্রোসিস হয়েছে রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টের এবং যাকে মিথোট্রিক্সেট দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে, ওই লাং ফাইব্রোসিসটা রিউমাটয়েড আর্থ্রাইটিস দিয়ে হয়েছে নাকি মিথোট্রিক্সেট দিয়ে হয়েছে তা আমি কিভাবে বুঝবো? এটা একটা প্রশ্ন। তোমরা যদি কেউ এই প্রশ্নটা জোগাড় করতে পারো উত্তরটা, তাহলে আমাকে মেসেঞ্জারে জানাও। প্রশ্নটা হলে বুঝতে পেরেছো যে একটা পেশেন্টের রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, তাকে মিথোট্রিক্সেট দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে। আমরা জানি রিউমাটয়েড আর্থ্রাইটিসে ডিপিএলডি হয় মানে লাং ফাইব্রোসিস হয়, আবার মিথোট্রিক্সেট দিয়েও ডিপিএলডি লাইক লাং ফাইব্রোসিস হয়। প্রশ্নটা হলো যে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে ডিপিএলডি হয়েছে নাকি মিথোট্রিক্সেটের কারণে ডিপিএলডি হয়েছে। এটা পোস্ট গ্রাজুয়েট লেভেলের কোশ্চেন। যাই হোক, আমি দুইটা দুটো করে মনে রাখার চেষ্টা করি। যে প্রথম দুইটা হলো কানেকটিভ টিস্যু ডিজিজ আর দ্য ড্রাগ ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ কানেকটিভ টিস্যু ডিজিজ। আর পরের দুইটা হলো ওই পেশেন্টস ফ্যাক্টর, যে স্মোকিং, সে নিজে স্মোক করতে পারে অথবা সে কোনো জায়গায় অকুপেশনাল বা এনভায়রনমেন্টাল কারণে এক্সপোজড হয়ে থাকতে পারে। আর আরেকটা কারণ হচ্ছে আমাদের কোনো হাত যেখানে নাই, জন্মের ভূতে তো আমাদের কোনো হাত নাই, হেরিডিটারি। ওকে, এখন আসি তোমার, আচ্ছা ও একটা নোন বলে ফেললাম, এবার আসি আননোন। আসলে যা কিছু আননোন তাহা কিন্তু বলে শেষ করা যায় না। আমরা এই আননোনের এখানে দুইটা ডিজিজের নাম লিখে রাখি। একটা হচ্ছে কি বলে ওটাকে, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস লিখে রাখি, পরে বলছি। আর একটা হলো সার্কয়েডোসিস, কেন লিখে রাখলাম পরে বলছি। সার্কয়েডোসিস, এই আননোনের এখানে এই দুইটা জিনিস শুধু লিখে রাখলাম, একটা দাগ দিয়ে দেই, কালিটা চেঞ্জ। হিস্টোলজিক্যাল, এই হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশনটা আমাদের কখনোই লাগবে না এবং ডেভিডসনে এই হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশনটাই দেওয়া আছে। আমরা দেখি, এক নাম্বার হলো হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ ডিপিএলডি বলছি আমি, ইউআইপি। তোমরা এই ডেভিডসনে এই পাতাটা বহুবার উল্টিয়েছো এবং জাস্ট উল্টে চলে গেছো এখান থেকে, কারণ পড়তে ভালো লাগে না। ইউআইপি, ইউআইপি মিনস ইউজুয়াল, ইউজুয়াল লিখে দেই, ইউজুয়াল মানে সাধারণ, যেটা ইউজুয়াল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া গেল। তারপর হলো নন স্পেসিফিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, এই দুটো একসাথে থাকলো। এরপরে আর দুটা দেই, হলো ডিআইপি, ডিস্টাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট না, এই ডিআইপি মিন ডিসকোয়ামেটিভ, ডি ডি ডিস ডিসকোয়ামেটিভ, কোয়ামেটিভ ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। তারপর হলো এলআইপি, এল মিনস লিম্ফোসাইটিক, লিম্ফোসাইটিক 1 2 3 4, মোট হচ্ছে 7টা। আর এই দুটো একসাথে গেল, ডিআইপি এলআইপি গেল। তারপর হলো কপ, সিওপি, কপ মানে পুলিশ না এখানে, কপ মিনস ক্রিপ্টোজেনিক, ক্রিপ্টোজেনিক অর্গানাইজিং, অর্গানাইজিং নিউমোনিয়া, কফ। এর সাথে আরেকটা হচ্ছে কফ, কফের সাথে হলো কি ড্যাড, ড্যাড মানে বাবা, ফাদার, ড্যাড। এই দুটো একসাথে রাখো, রেখে কি লাভ হবে, কিভাবে মনে রাখা যাবে আমি জানি না। মাই ড্যাড ইজ এ কফ, এভাবেই মনে রাখি। ড্যাড, ড্যাড হচ্ছে অ্যালভিওলার ড্যামেজ, ডিফিউজ, ডিফিউজ, ডিফিউজ অ্যালভিওলার ড্যামেজ, ডিফিউজ অ্যালভিওলার ড্যামেজ। তাহলে কফ অ্যান্ড ড্যাড, 2 2 2 6 গেল। আর হলো লাস্টে হচ্ছে সার্কয়েডোসিস, সরি সার্কয়েডোসিস না,
গ্রানুলোমাটাস, গ্রানুলোমাটাস চেঞ্জ, এগুলো আমরা কি বলছি? এগুলো কিন্তু হিস্টোলজিক্যাল ফাইন্ডিং বলছি। যারা প্যাথোলজিস্ট তারা জানেন যে ইউআইপি বলতে হিস্টোলজিতে কি ধরনের চেঞ্জ আসবে। আসলে নিউমোনিয়ার তো একটা হিস্টোলজিক্যাল চেঞ্জ আছে, সে মানে সরি পালমোনারি ফাইব্রোসিসের একটা হিস্টোলজিক্যাল চেঞ্জ আছে। সেই হিস্টোলজিক্যাল চেঞ্জটাকেই বলা হচ্ছে ইউজুয়াল, দ্যাট ইজ কল্ড ইউজুয়াল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। তারপরে আরেকটা হিস্টোলজিক্যাল চেঞ্জ, তার নাম হলো এনএসআইপি, নন স্পেসিফিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। এরকম প্রত্যেকটাই হলো আলাদা আলাদা হিস্টোলজিক্যাল প্যাটার্ন। এই প্যাটার্ন আমাদের বোঝার কোনো দরকার নেই। কোনো দরকার আছে? কোনো দরকার নাই। আন্ডার গ্রাজুয়েট লেভেলের দরকার আছে যদি তুমি ভবিষ্যতে প্যাথোলজিস্ট হতে চাও এবং তার জন্য তুমি এখন থেকেই পড়াশোনা করতে চাও, তাহলে আছে, নেই বলা ঠিক না। তাহলে আমার নেই আর কি, অ্যাটলিস্ট এই জীবনে আর প্যাথোলজি হওয়া হবে না। তাহলে হিস্টোলজিক্যাল প্রথম দুটো এইভাবে রাখলাম, পরে দুটো ডিআইপি এলআইপি, পরের দুটো সিও কপ অ্যান্ড ড্যাড রেখে দিলাম, আর পরে হলো গ্রানুলোমাটাস। স্যার, বলো। আননোনের প্রথমটা কি বলছিলেন? আননোনের প্রথম হচ্ছে আইপিএফ, ওটা এখনো বলিনি, শুধু লিখে রেখেছি। আননোন স্যার হচ্ছে আইপিএফ এবং সার্কয়েডোসিস, কেবল লিখে রেখেছি, পরে বলছি, এখনই বলছি। আচ্ছা, আর টাইম ডিউরেশন। টাইম ডিউরেশন মানে টাইম কোর্স অফ দ্য ডিজিজ প্রসেস। সেখানে আমার না জানলেও হবে। একটা হলো অ্যাকিউট, আরেকটা হলো সাব অ্যাকিউট, সাব অ্যাকিউট টু ক্রনিক। আসলে ডিপিএলডি ইজ এ ক্রনিক ডিজিজ প্রসেস। সুতরাং টাইম ডিউরেশন টাইম কোর্স যদি আমি বলতে চাই, তাহলে ইম্পর্টেন্টটা হলো এই 2 নাম্বার, সাব অ্যাকিউট টু ক্রনিক। বাট সামটাইমস ডিপিএলডি ক্যান প্রেজেন্ট অ্যাজ এ অ্যাকিউট কন্ডিশন উইদাউট নোয়িং প্রিভিয়াস কন্ডিশন। মানে পেশেন্ট আগে আননোন ছিল, পেশেন্ট জানতো না যে তার একটা ডিপিএলডি আছে। পেশেন্ট জানবে কি করে? মানে কোনো রোগী কোনো ডাক্তার কাছে যায়নি, কোনো ডাক্তার সেটা আবিষ্কার করতে পারেনি, তোমার কাছে আসলো, তুমি সেটা আবিষ্কার করে ফেললে। কিন্তু যখন তোমার কাছে আসলো, সেটা অ্যাকুট সিভিয়ার অ্যাজমা বা অ্যাকুট এক্সারবেশন অফ সিওপিডি এরকম একটা ফিচার তোমার কাছে নিয়ে আসছে। আসলে আমাদের ডাক্তারি জীবনে ওয়ার্ডে হোক বা চেম্বারে হোক, অনেক রুগী আমরা ডায়াগনোসিস করি যে অ্যাকুট সিভিয়ার অ্যাজমা বা অ্যাকুট এক্সারবেশন অফ সিওপিডি। এই যে ডায়াগনোসিস আমরা করি, এর মধ্যে একটা বড় অংশের রুগী আছে, একটা ভালো সংখ্যার রুগী আমরা অবশ্যই পাবো, যে যারা আসলে অ্যাকচুয়ালি অ্যাকুট সিভিয়ার অ্যাজমা বা অ্যাকুট এক্সারবেশন অফ সিওপিডির রোগী না, তারা আসলে অ্যাকুট প্রেজেন্টেশন অফ ডিপিএলডি, কিন্তু তাদের প্রেজেন্টেশনটা মোরাললেস জাস্ট লাইক অ্যাকুট সিভিয়ার অ্যাজমা অথবা অ্যাকুট এক্সারবেশন অফ সিওপিডি এর মতো। তার মানে আমরা অসহায় হয়ে যাব যদি তার আগের থেকে ডিপিএলডি ডায়াগনোজ করা না থাকে। ফার্স্ট টাইম যদি এটা তোমার কাছে প্রেজেন্ট করে, তাহলে এটা আসলে ডিপিএলডি কিনা তখন ওই অ্যাকুট অবস্থায় বোঝা যাবে না। পরবর্তী তাকে ফলো আপ করতে হবে। অ্যাজ ইউজুয়াল আমরা সিওপিডি বা অ্যাজমার ট্রিটমেন্ট দিতে থাকবো, পেশেন্ট রেসপন্স করবে না। অন্যান্য ইনভেস্টিগেশন এইচআরসিটি করে যারা বিশেষজ্ঞ তারা বুঝতে পারবে, অ্যাকুট কন্ডিশনে বুঝতে পারবে, কিন্তু আমরা সাধারণত বুঝতে পারবো না। বুঝতে পারলে তো অবশ্যই বড় ডাক্তার হয়ে যাব। এখন আসি, এই যে তিনটা আমি বললাম, আমার তো জায়গায় নাই এখানে, ইটোলজি, হিস্টোলজি এবং টাইম ডিউরেশন, এইটার সাথে ডেভিডসনের ক্লাসিফিকেশন যেটা আছে তোমাদের কাছে, তোমরা তো বাসায় আসো অবশ্যই, তোমাদের কাছে ডেভিডসন থাকার কথা। তুমি ডেভিডসনের পৃষ্ঠাটা একটু উল্টায় নিতে পারো, দেখো কত নম্বর পৃষ্ঠায় আছে। রেসপিরেটরি মেডিসিনের শেষের দিকের থেকে একটু 5-10 পৃষ্ঠা আগে আসলে হবে। বইটা আমার এখানে নাই, হসপিটালে। আহ 605 পাতায় আছে স্যার। 605, জি 605, স্যার। ওকে 605 সবাই খুলতে পারো একটু। আমি একটু লিখি, হেডলাইনটা লিখি যে ডিপিএলডি ক্লাসিফিকেশন ওখানে কি করা হয়েছে। ওখানে 4টা হেডলাইন রাখা হয়েছে। একটা হচ্ছে নোন, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, তারপরে রাখা হয়েছে গ্রানুলোমাটাস, তারপরে রাখা আছে আদার্স। এই আদার্সটা ঝামেলা আগে মিটাই। আদার্স মানে যা কিছু নোন, আইআইপি, গ্রানুলোমাটাস এগুলোর মধ্যে ফেলা যাবে না, তাহলে আদার্স। একটা উদাহরণ শুধু মনে রাখলে হবে, মনে না রাখলেও চলবে। সেটার নাম হচ্ছে হিস্টিওসাইটোসিস, হিস্টিওসাইটোসিস বাদ, আদার্স নিয়ে কোনো কথা নাই। গ্রানুলোমাটাস এটাও একটা ঝামেলা,
এটা মিটাই। গ্রানুলোমাটাসের উদাহরণ হলো সার্কয়েডোসিস, সার্কয়েডোসিস অর্থাৎ এইটা, এই যে গ্রানুলোমাটাস, এই ঝামেলাটা মিটে গেল। এখন আসি নোন। নোন মানে কি? কারণ জানা আছে। তাহলে এই দেখো এইখানে তো কারণ জানা আছে, কারণ কারা? এখন ডেভিডসনের শুধু বক্সে বলেছে নোন, আর নিচে আলোচনা করেছে বিশাল আলোচনা 2 পৃষ্ঠার। সেই আলোচনা ডেভিডসনের 2 পৃষ্ঠা পড়তে পড়তে মনে করে যে বছর 2 বছর বয়স বেড়ে যায়, তারপরেও কিছুই মনে থাকে না। তাহলে নোন হচ্ছে এইটা। এই ডেভিডসনের যে মূল ক্লাসিফিকেশন, সেখানে নোন যেটা বলা হয়েছে, সেই নোন হচ্ছে এই ওপরে যেগুলো আছে, এইগুলো হচ্ছে সব নোন। দিজ আর দ্য নোন। আমি এমনি কালো দিয়ে দিলাম, এগুলো সব নোন। সরি, আননোনটা চলে আসবে। নোন, নোন মিনস ডেভিডসনের নোন বলতে এগুলা: কানেক্টিভ টিস্যু ডিজিজ, ড্রাগ, টক্সিন, স্মোকিং, এনভায়রনমেন্টাল এন্ড হেরিটারি। এবার আসি, এটা গেল আইআইপি। এই আইআইপি হচ্ছে ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। এরা হলো এই যে এখানে মোট 7টা আছে, এই 7টার নিচে গ্রানুলোমাটাস, এইটা বাদে প্রথম যে 6টা, এই 6টা হলো এই আইআইপি, ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। এখন কথা হলো, তাহলে আমরা আইপিএফ এটা কোথায় যাবে? দেখো এই হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন যেটা, কিন্তু হিস্টোলজিক্যাল ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন না। এই ইউআইপি যেটা হিস্টোলজিক্যালি পাওয়া যায়, হিস্টোলজিক্যালি যেটা ইউআইপি পাওয়া যায়, সেটাই বাস্তবে অর্থাৎ ক্লিনিক্যালি আমরা যেটা পাবো সেটার নাম হলো আইপিএফ। একটু মাথায় প্যাঁচ লেগে যেতে পারে কারো কারো, আমি আবার বলছি। আইআইপি, আইআইপি ডেভিডসনের যে ক্লাসিফিকেশন, ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, এটা কিন্তু ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, মানে ক্লিনিক্যাল টার্ম। আইআইপি যে ক্লিনিক্যাল টার্ম, এইটা যদি আমি হিস্টোলজিতে পাঠাই স্যাম্পলগুলো, আইআইপির পেশেন্টের থেকে লাং বায়োপসি নিয়ে যদি আমি হিস্টোলজিতে পাঠাই, তাহলে এই 6টার যে কোনো একটা ফর্ম আসবে, যে কোনো একটা ফর্ম আসবে: ইউআইপি, এনএসআইপি, ডিআইপি, এলআইপি, সিওপি, ডিএডি। এখন আমরা জানি আইআইপি বললেই সঙ্গে সঙ্গে একটা কথা চলে আসে, তার নাম হলো আইপিএফ। তাহলে এই আইপিএফটা কোথায় যাবে? আইপিএফ অবশ্যই আইআইপি এর ভিতরেই আছে, এটা বুঝতে আমরা সবাই পারছি। আমি আবার বলছি কথাটা, আইআইপি এর এর একটা ইম্পর্টেন্ট এবং 1 নাম্বার ডিজিজ কন্ডিশন হলো আইপিএফ। আইপিএফ মিনস ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, আর আইআইপি মিনস ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। আইআইপির 1 নাম্বার এনটিটি হলো আইপিএফ। এই আইপিএফটা মানে আইপিএফ এর যে রোগী, তার যদি লাং বায়োপসি নিয়ে হিস্টোলজি করা হয়, তাহলে এই ইউআইপি ফর্মে পাওয়া যাবে। অর্থাৎ ইউআইপি যেটা হিস্টোলজিতে বলছি, সেটাই ক্লিনিক্যালি আমরা বলবো আইপিএফ। আইপিএফ যদি বলতে না চাও, তুমি আইআইপি বলো, তাও হবে আইআইপি, কারণ আইআইপি এটা বড় টার্ম। আইআইপি দিয়ে আমরা সবগুলোই বুঝাই, কিন্তু আইপিএফ দিয়ে শুধু ইউআইপি বুঝাই। এই ইউআইপি আইপি এইসব করতে করতে আমাদের মাথা খারাপ হয়ে যাবে, ডেভিডসনে পড়ার পরে মাথায় কিছুই থাকে না। আমি বলতে চাচ্ছি, এগুলো যা বলেছি সব মিথ্যা বলেছি, মানে কোনো কিছু দরকার নাই, কোনো কিছু মনে রাখার দরকার নাই। শুধু মনে রাখো ইটিওলজি, নোন কজ, এই যে নোন, ডেভিডসনের নোনের সাথে তুমি মিলাই নাও। আইআইপি, আইআইপির সাথে দেখো ডেভিডসনের যে ক্লাসিফিকেশন যেটা আছে, তার নিচে একটা বক্স দেওয়া আছে। সেই বক্সে ইউআইপি, এনআইসিপি, ডিআইপি, এলআইপি, সিওপি এগুলো আলোচনা করা আছে। এগুলো পড়তে যাওয়ার পরে শেষে মনে থাকে না কিছু। আমি বলতে চাচ্ছি, ওপরের যে ক্লাসিফিকেশন যেটা আইআইপি বলা আছে, সেই আইআইপির সাথে নিচে যে বক্স আছে, ওই বক্স গুলো সব আইআইপির সাথে যাবে। ওই বক্সের ভিতরে যা আছে সব আইআইপি এর সাথে যাবে, এক্সেপ্ট গ্রানুলোমাটাস। এক্সেপ্ট গ্রানুলোমাটাস, সেটা কিন্তু সেটা তোমার আইআইপির সাথে যাবে না। এই গ্রানুলোমাটাসটা যাবে হচ্ছে আননোনের ভিতরে। তো আমি আবার বলি, গ্রানুলোমাটাস যেটা এইখানে, যে গ্রানুলোমাটাস ডেভিডসনের ক্লাসিফিকেশনে অথবা আমার ক্লাসিফিকেশনে 7 নাম্বার যেটা ছিল হিস্টোলজিতে গ্রানুলোমাটাস, এইটা ওই আইআইপি এর সাথে অবশ্যই যাবে না। এবং গ্রানুলোমাটাস অর্থাৎ সার্কয়েডোসিস, সেটা একটা আননোন ইটিওলজি। সার্কয়েডোসিসে কোনো নোন ইটিওলজি নেই, কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, বাট দে আর দি প্রিডিসপোজিং ফ্যাক্টর আর নট দ্য কজ। সো দেখো এখানে আমি রেখেছি যে আননোন, আমার ক্লাসিফিকেশনে, আমার না কালেকশনে আননোন যেটা, সেখানে রেখেছিলাম আইপিএফ এবং সার্কয়েডোসিস।
দুইটাই আননোন, তাহলে সার্কয়েডোসিস ইজ নট আইপিএফ। ওকে, সার্কয়েডোসিস ইজ নট আইআইপি, এইটা একটা পয়েন্ট বললাম। সার্কয়েডোসিস ইজ নট আইপিএফ, সার্কয়েডোসিস ইজ নট আইআইপি। আমি বুঝতে পেরেছি অলরেডি অনেকের মাথায় প্যাচ লাগছে এইটা যখন আমি বলছি। যাদের প্যাচ লাগছে তাদের জন্য বলি, ওপরে যা বলেছি তার থেকে শুধু মনে রাখতে হবে বাম পাশে যে নোন ফ্যাক্টর যেগুলো আছে সেইগুলোই হচ্ছে ডেভিডসনের যে ক্লাসিফিকেশন তার নোন। ডেভিডসনের যে আইআইপি আছে, আইআইপির আন্ডারে যাবে হলো ডেভিডসনের ক্লাসিফিকেশন নিচে যে বক্সটা আছে, বক্সের ভিতরে যেগুলো আছে এই যে এই প্রথম 6টা, এবং ডেভিডসনের বক্সে যেটা গ্রানুলোমাটাস যেটা আছে সেটা কিন্তু আইআইপির মধ্যে না। এটা জাস্ট মনে রাখলে হবে, এবং না বলেই ডেভিডসনের ক্লাসিফিকেশনে গ্রানুলোমাটাসটা আলাদা করে রাখা আছে। আর একদম 4 নাম্বার আরেকটা আছে আদার্স, খুব সহজ। এই ক্লাসিফিকেশনটা মনে রাখলে ভালো। তোমাদের কি কোনো প্রশ্ন এখান থেকে করতে চাও? যদি করতে না চাও তাহলে আমি নেক্সট সেশনে যেয়ে অল্প একটু বলে ছেড়ে দেবো। আমার মনে হয় কারো কোনো বলার নেই। ঠিক আছে, এখন আসি আমাদের আসলে লাগবেটা কি। আমরা কিন্তু ক্লিনিক্যাল ভিজিটটা বলে ফেলেছি, যেটাই আমাদের মূলত বেশি লাগবে। আর লাগবে হচ্ছে এই যে ডিপিএলডি আমরা এতক্ষণ ধরে পড়ছি, এই ডিপিএলডির ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি। তাহলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, অথবা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস না বলে আমরা বলতে পারি ডিজিজ মাইমেকিং বা মিমিকিং ডিপিএলডি। ডিজিজ মিমিকিং ডিপিএলডি। যারা বুদ্ধিমান তারা ধরে ফেলছে ব্যাপারটা যে ডিজিজ মিমিকিং ডিপিএলডি মানে কি, ডিপিএলডি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। অথবা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যেগুলো আমি বলবো সেইটা যদি কোনো জায়গায় কোনোভাবে আসে, তাহলে ওইটার যখন ডি জিজ্ঞাসা করবে তখন আমি ডিপিএলডি বলবো। আসলে এই ডিপিএলডি পড়ার উদ্দেশ্য হলো এটাই যে ডিপিএলডির যে মিমিকিং অর্থাৎ ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আছে সেইগুলো তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেইগুলো যখন আমরা কোনোভাবে কোনো জায়গায় বলবো তখন যেন আমাদের মাথার ভিতরে কোনো একটা জায়গায় কাজ করে যে না, এর সাথে কিন্তু আমার ডিপিএলডিটা অবশ্যই বলতে হবে। বাট ডিপিএলডি ইজ নট এ গুড মানে ইম্পর্টেন্ট ডিজিজ ফর ইউ আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট। ওকে, তাহলে ডিডি অথবা ডিজিজ মিমিকিং ডিপিএলডি এরা কারা কারা? 1 নম্বরে বলো হচ্ছে আমাদের পার্সপেক্টিভে ডেভিডসনে যাই বলুক আমরা বলবো মিলিয়ারি টিউবারকুলোসিস। 1 নম্বর এটাই, মিলিয়ারি টিউবারকুলোসিস। ঠিক, মিলিয়ারি টিউবারকুলোসিস যখন তোমার 1 নম্বর পয়েন্ট, তার ডিডি যখন বলতে যাবে তখন 1 নম্বরে আসবে ডিপিএলডি। তোমার ডেভিডসন যা বলে বলুক 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ব্রঙ্কো নিউমোনিয়া। আমরা জানি যে নিউমোনিয়াতে তো একটা অপাসিটি হয়, হোমোজেনাস অপাসিটি হয়, ওইটার সাথে তো ডিপিএলডি হওয়ার কথা না। খুব স্বাভাবিক, ডিপিএলডি তো একটা প্যাসি অপাসিটি হবে, রেটিকুলোনোডুলার প্যাটার্ন হবে। তাহলে ব্রঙ্কো নিউমোনিয়া আমরা কেন বলছি? ব্রঙ্কো নিউমোনিয়া হচ্ছে নিউমোনিক কনসলিডেশন উইথ এয়ার ব্রঙ্কোগ্রাম, অর্থাৎ কনসলিডেশন যেটা হবে অ্যাজ পার্ট অফ নিউমোনিয়া, কনসলিডেশন যেটা হবে সেটা কিন্তু হোমোজেনাস হবে না, প্যাসি হবে। অর্থাৎ ওর ভিতরে এয়ারওয়ে গুলো বোঝা যাবে। এই যে এয়ারওয়ে গুলো যখন বোঝা যাবে এটাকে বলা এয়ার ব্রঙ্কোগ্রাম ইনসাইড দ্য কনসলিডেশন। আর এই কনসলিডেশন প্লাস এয়ার ব্রঙ্কোগ্রাম এই দুইটা মিলিয়ে তোমাকে কনফিউজ করে দিতে পারে উইথ ডিপিএলডি। মানে তোমার মনে হতে পারে যেটা ডিপিএলডি কিনা, অনেক সময় তোমরা বুঝতে পারবে না। এই জন্য ব্রঙ্কো নিউমোনিয়া বলা হচ্ছে, নট নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া। 1 2 3 নাম্বার আমি খুব বেশি এন্টিটি রাখবো না, 4টে ভাষা রাখবো, আছে তো আরো অনেক কিছুই। মিলিয়ারি টিবি, ব্রঙ্কো নিউমোনিয়া। ব্রঙ্কো নিউমোনিয়া যখন বলেছি একটা বলি অ্যাসপিরেশন নিউমোনাইটিস। অ্যাসপিরেশন নিউমোনিয়া বলিনি কিন্তু, নিউমোনাইটিস, অ্যাসপিরেশন নিউমোনাইটিস। অ্যাসপিরেশন যে শুধু স্ট্রোকের রোগী অজ্ঞান হয়ে পড়ে থাকলে তখন অ্যাসপিরেশন হয় তা কিন্তু না। কেউ হয়তো সুইসাইড করার জন্য কেরোসিন খাচ্ছিল, কেরোসিন, মানুষের তো খাওয়ার অনেক কিছু অভাব, কেরোসিন খেতে যেয়ে, কেরোসিন তো ভলাটাইল এজেন্ট, কেমিক্যাল ভলাটাইল এজেন্ট, ওটা লাংসে যে কেমিক্যাল নিউমোনাইটিস করতে পারে। যে কোনো গ্যাস চেম্বারে যারা কাজ করে বিভিন্ন জায়গায় তাদেরও কেমিক্যাল নিউমোনাইটিস হতে পারে, এটাকে বলা হয় অ্যাসপিরেশন নিউমোনাইটিস। তখন এটা ডিফিউজ পালমোনারি ডিপিএলডির মতো ফিচার চলে আসে। হ্যাঁ, এইটাই হলে 1 নম্বরে হওয়া উচিত। সেই পার্সপেক্টিভে যে কন্ডিশনে
ইন্ডাস্ট্রিতে মানুষ যদি কোনো একটা কেউ যদি ইন্ডাস্ট্রিতে কাজ করে এবং সেই রোগী যদি আমার কাছে আসে ডিপিএলডির মতো ফিচার নিয়ে, তাহলে আমি 1 নাম্বার তখন বলবো অ্যাসপিরেশন নিউমোনাইটিস। আসলে পেশেন্টের কন্ডিশন, আমি কোথায় কাজ করছি ডাক্তার হিসেবে, তার পরিপ্রেক্ষিতেই আমার ডিডি বলা কিন্তু সেট করতে হয়, ডিডির প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। যাই হোক, মিলিয়ারি টিউবারকুলোসিস, ব্রঙ্কোনিউমোনিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া। আচ্ছা, 4 নাম্বার হলো লিম্ফ্যানজাইটিস। লিম্ফ্যানজাইটিস কার্সিনোমাটা। শব্দটা খুব কঠিন, কিন্তু জিনিসটা মোটেই অত কঠিন না। মানে এটা উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যায়। লিম্ফ্যানজাইটিস কার্সিনোম্যাটোসা অথবা লিম্ফ্যানজাইটিস কার্সিনোম্যাটোসিস। হ্যাঁ, অনেক কঠিন, কিন্তু জিনিসটা মোটেই কঠিন না। আমরা জানি যে যে ম্যালিগনেন্সি বা ক্যান্সার গুলো তাদের প্রাইমারি যে সাইট, সেখান থেকে যখন মেটাস্টেসিস করে, সেই মেটাস্টেসিস 2টা উপায় হতে পারে। একটা হচ্ছে হেমাটোজেনাস, আর একটা লিম্ফ্যাটিক। লিম্ফ্যাটিক চ্যানেলগুলো তো খুব ছোট ছোট। এই লিম্ফ্যাটিক চ্যানেল দিয়ে যদি তোমার কি বলে ম্যালিগন্যান্ট যে এম্বোলাই সেগুলো যদি যায়, বা ম্যালিগন্যান্ট সেলগুলো একটু দোলা দোলা পাকিয়ে যদি আস্তে আস্তে যায়, তাহলে লিম্ফ্যাটিক ভেসেলগুলো ডাইলেটেড হয়ে যাবে। এখন গ্রসলি 2টা লাঙে যদি এরকম লিম্ফ্যাটিক ভেসেলগুলো ডাইলেটেড হয়ে যায়, তখন তোমার এরকম ডিপিএলডির মতো ফিচার নিয়ে আসতে পারে। ডিপিএলডির ফিচার যে কি তা কিন্তু আমি এখনো বলিনি, বলবো এরপরে। লিম্ফ্যানজাইটিস কার্সিনোম্যাটোসিস 4 নাম্বার। কলমটা বের করে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে, বলে ছেড়ে দিচ্ছি, ট্রপিক্যাল। তুমি এই 4টা মনে রাখলেই হবে, 3টা মনে রাখলেই হবে। আমি সবসময় বলি যে মাত্র 3টা বলবো পরীক্ষা হলে, 5টা জিজ্ঞাসা করে, 3টা বললে পাস, 4টা বললে মোটামুটি, 5টা বললে তো গুড বেস্ট। এটা হচ্ছে কি, ট্রপিক্যাল পালমোনারি ইসোনোফিলিয়া। ট্রপিক্যাল পালমোনারি ইসোনোফিলিয়া। ট্রপিক্যাল পালমোনারি ইসোনোফিলিয়া, ঠিক আছে। ওই হেলমিনথিয়াসিস বিভিন্ন জায়গায়, হ্যাঁ, পেটে কৃমি থাকলে তো ইসোনোফিল বাড়ে। বিভিন্ন জায়গায় হেলমিনথিক ইনফেস্টেশন হলে ট্রপিক্যাল পালমোনারি ইসোনোফিলিয়া। এটা হলো ডিজিজ মিমিকিং ডিপিএলডি অথবা ডিপিএলডি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। এই 5টা আরো আছে ডেভিডসনে, দেখে নিও। অথবা এই 5টাই মনে রাখো, অথবা এখান থেকে প্রথম 3টা মনে রাখো, অথবা কিছু যদি মনে না থাকে শুধু মিলিয়ারি টিউবারকুলোসিস মনে রাখো, শুধু মিলিয়ারি টিউবারকুলোসিস মনে রাখো। অর্থাৎ মিলিয়ারি টিউবারকুলোসিস যখন কোনো জায়গায় আসবে তোমার জীবনে, তুমি সঙ্গে সঙ্গে বলে দেবে স্যার ডিপিএলডি একটা ব্যাপার। আর যখন ডিপিএলডি আসবে, তখন প্রথমে তুমি মনে রাখবে যে তার নাম হচ্ছে মিলিয়ারি টিউবারকুলোসিস। কয়েকদিন আগে আমার গ্রুপে যে পোস্টটা দিয়েছিলাম একটা এক্সরে, ওইটা কিন্তু মূলত ডিপিএলডির এক্সরে ছিল, ওটা মিলিয়ারি টিউবারকুলোসিস এক্সরে ছিল না। আচ্ছা, আসি এখন। এখন আমি ইনভেস্টিগেশন কি করব, ইনভেস্টিগেশন কি করব। তোমরা হয়তো অনেকে ভাবছো যে কতক্ষণ লাগবে আর শেষ করতে, বেশিক্ষণ সময় লাগবে না, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। ইনভেস্টিগেশন পর ট্রিটমেন্ট আছে, 5 মিনিট 10 মিনিট বেশি লাগবে না। ইনভেস্টিগেশন, বুকের এক্সরে করব, এইচআরসিটি করব। এখন একটা রোগী শ্বাসকষ্ট নিয়ে আসলে আমি সঙ্গে সঙ্গে বুকের এক্সরে করতে পারি, এটা কোনো সমস্যা না। কিন্তু এইচআরসিটি কি আমি সঙ্গে সঙ্গে করব না। এইচআরসিটি একটু আস্তে ধীরে করব, বুঝে শুনে করব। কেন করব, তার আগে আরো কিছু টেস্ট করব। সেই আরো কিছু টেস্টটা কি, সেই টেস্ট আমি এপাশে লিখছি। এটা হলো সিবিসি। সিবিসি বা এফবিসি একই মিনিং দাঁড়ায়। সিবিসি করব 1 নাম্বার। সিবিসিতে কি পাবো একটু বলি অল্প করে। সিবিসিতে আমরা লিম্ফোসাইটটা যদি আমি কম পাই, এই রুগীর এরকম একটা ডিপিএলডি রুগী আসছে, আমি সিবিসি করতে দিয়েছি, লিম্ফোসাইট কম, তখন তার ডায়াগনোসিস মোটামুটি আমি বলতে পারি যে সার্কয়েডোসিস হতে পারে। সার্কয়েডোসিসে লিম্ফোপেনি হয়। ওকে, যদি আমি দেখি যে তার ইসোনোফিলটা বেশি আছে, ডিপিএলডি একটা ডিপিএলডি রুগী আসছে, আমি তাকে সিবিসি করতে দিয়েছি, ইসোনোফিল কাউন্টটা বেশি আছে, আমি কিন্তু বলতে পারি যেটা ট্রপিক্যাল পালমোনারি ইসোনোফিলিয়া হতে পারে। এরকম আর কি, গেল একটা ধারণা দেওয়ার জন্য। এটা তাহলে সিবিসি করলাম। এরপরে কি করব, একটা সিরাম ক্যালসিয়াম করি, দেখি তো একটু সিরাম ক্যালসিয়াম করি। সার্কয়েডোসিসে সিরাম ক্যালসিয়াম লেভেলটা বাড়ে। প্রশ্ন থাকলো তোমাদের কাছে, খুব বেশি কঠিন প্রশ্ন না, যে সার্কয়েডোসিসে সিরাম ক্যালসিয়াম কেন বাড়ে, সার্কয়েডোসিসে সিরাম ক্যালসিয়াম কেন বাড়ে, প্রশ্ন থাকলো, তোমরা উত্তর খুঁজে নিও। আচ্ছা, গেল। আমি বেশি ইনভেস্টিগেশন বড় জিনিস। সার্কয়েডোসিসের সাথে বোনস ডিস্ট্রাকশন বা অস্টিওপোরোসিসের
কোনো রিলেশন আছে এই না জন্য যে বোনস না না রিলেশন নাই, তুমি আগে বইতে দেখো, খোঁজো, না পাইলে আমি বলবো। সার্কয়েডোস হচ্ছে যে সিরাম ক্যালসিয়াম কেন বাড়ে, তুমি ভাবতেছো যে বোনস থেকে মনে হয় ক্ষয় হয়ে ওখান থেকে ক্যালসিয়াম বের হয়ে যায়, না তা হয় না। আসো এবার হচ্ছে ওকে, ওই লিস্টে আমি আর যাচ্ছি না, বড় লং লিস্ট আছে ওখানে। যেটা বলতে চাই এ পাশে লিখি যে চেস্ট এক্সরে এবং এইচআরসিটি, চেস্ট এক্সরে এবং এইচআরসিটিতে একই ফাইন্ডিং পাওয়া যেতে পারে। চেস্ট এক্সরেতে বোঝা একটু কঠিন, এইচআরসিটিতে বুঝতে পারা খুব সহজ। ফাইন্ডিং গুলো কমন ফাইন্ডিং, সেই কমন ফাইন্ডিং গুলো আমি এখন লিখবো। 1 নাম্বার হলো, তোমরা সবাই জানো, রেটিকুলো নোডুলার প্যাটার্ন। রেটিকুলো নোডুলার প্যাটার্ন, এই রেটিকুলো নোডুলার প্যাটার্ন জিনিসটা হলে কি, তাহলে ফাইব্রোসিস হয়। তো ফাইব্রোসিস গুলো এরকম লং ফাইবারের মতো হতে পারে, এরকম লং লং ফাইবার হয়, এরকম ফাইবার হয়, বিশ্রী বিভিন্ন ধরনের রেটিকুলার প্যাটার্ন, এরকম ফাইবার হচ্ছে, এই যে ফাইবার হচ্ছে গেল ফাইবার রেটিকুলার প্যাটার্ন। আর নোডুলার প্যাটার্ন কি, কিছু কিছু জায়গায় ফাইব্রাস টিস্যুটা গোটা পাকিয়ে গেছে, ছোট ছোট নোডুল হয়ে গেছে, এরকম নোডুল হয়ে গেছে, বিভিন্ন জায়গায় নোডুল হয়ে গেছে। তো দেখো তো এই জিনিসটা আমি যেটা এখন এখানে আঁকালাম সেটা তো ওই যে এক্স রে মতোই লাগছে। কিছু ফাইব্রাস টিস্যু হলো লিনিয়ার, আর কিছু ফাইব্রাস টিস্যু হচ্ছে নোডুলার, এই জন্য বলা হচ্ছে রেটিকুলো নোডুলার প্যাটার্ন গেল। 2 নম্বর হচ্ছে গ্রাউন্ড গ্লাস, গ্রাউন্ড গ্লাস অপাসিটি। এই করোনা আসার পরে গ্রাউন্ড গ্লাস অপাসিটিটা বোধহয় আমাদের সবার কাছে একটু ভালোই পরিচিতি লাভ করেছে। ওই যে একজনের সর্বনাশ হয় আরেকজনের পৌষ মাস হয় আর কি, আমাদের সর্বনাশ, কিন্তু গ্রাউন্ড গ্লাস অপাসিটি এই ফ্রেজটার, এই শব্দটার খুব পৌষ মাস চলছে, যে সবাই তাকে নিয়ে কথা বলছে। গ্রাউন্ড গ্লাস অপাসিটি, গ্রাউন্ড গ্লাস অপাসিটি মানে ঘষা কাচ। তাহলে এখন আচ্ছা আমি 4টা পয়েন্ট আগে লিখে নিই, তা গ্রাউন্ড গ্লাস অপাসিটি পরে বলছি। 1 নাম্বার হচ্ছে রেটিকুলো নোডুলার প্যাটার্ন। হ্যাঁ কিছু বলবে, আমি তো ক্লাস নিচ্ছিলাম, কিছু বলবে? সরি। রেটিকুলো নোডুলার প্যাটার্ন 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গ্রাউন্ড গ্লাস অপাসিটি। 3 নাম্বার যেটা সিস্টিক চেঞ্জ, এটা সিস্টিক চেঞ্জ আমি লিখি নাই। 4 নাম্বার হচ্ছে ট্রাকশন ব্রঙ্কিয়াকটেসিস, ট্রাকশন ব্রঙ্কিয়াকটেসিস। আর এই যে চেঞ্জ গুলো, এই চেঞ্জ গুলো হবে হচ্ছে বাইবেজাল, বাইবেজাল, সাবপ্লুরাল। প্রত্যেকটা শব্দেরই মানে ব্যাখ্যা আছে এবং ব্যাখ্যাগুলো জানা উচিত। প্রথম কথা বললাম রেটিকুলো নোডুলার প্যাটার্ন, দ্বিতীয় কথা বলবো গ্রাউন্ড গ্লাস অপাসিটি। এই জিনিসটা হলে কি, এই জিনিসটা হলে কিছু না, ওই নিউমোনিয়ার মতোই। নিউমোনিয়া যেটা হয়, আমি নিউমোনিয়া বলতে বোঝাচ্ছি যে কনসলিডেশন, কনসলিডেশন। আর গ্রাউন্ড গ্লাস অপাসিটি এখানে রাখলাম, গ্রাউন্ড গ্লাস অপাসিটি। কনসলিডেশনে কি হয়, একটা হোমোজেনাস কনসলিডেশন হয়, একটা হোমোজেনাস কনসলিডেশন হয়, এর ভিতরে তোমার এয়ার ব্রঙ্কোগ্রাম থাকতে পারে, মানে এয়ারওয়ে গুলো তো কালো কালো হবে, এগুলো সব কালো কালো, এটা যেমন কালো কালো কালো, অর্থাৎ হোমোজেনাস মানে এটা কনসলিডেশন যেটা, এটা হোমোজেনাস অপাসিটি, তার ভিতরে কালো কালো দাগ দাগ পাবো, এগুলো হচ্ছে কি এয়ার ব্রঙ্কোগ্রাম, এয়ারওয়ে। আর গ্রাউন্ড গ্লাস অপাসিটির ক্ষেত্রে ওই একই একটা কনসলিডেশন থাকবে, কিন্তু একটা হ্যাজিনেস থাকবে, আর সেখানে অপাসিটি থাকবে, ভিতরে ওই যে ছোট ছোট কালো কালো থাকবে, কিন্তু সেই কালো কালো যেগুলো সেগুলো খুব ছোট হবে, এরকম জাস্ট আমি যত দাগ দিচ্ছি এরকমই, তুমি তোমরা গুগলে সার্চ দিও গ্রাউন্ড গ্লাস অপাসিটি এক্সরে বলে, দেখো যে এরকমই আসবে। অর্থাৎ অপাসিটির ভিতরে মানে কালো যে জায়গাটা, সাদা যে জায়গা, নিউমোনিক কনসলিডেশন যেটা হবে তার ভিতরে কালো কালো থাকবে, সেই কালো কালো গুলো খুব ছোট ছোট হবে এবং নিউমিরাস হবে। আর কনসলিডেশন, আমরা নিউমোনিক কনসলিডেশন বলতে যেটা বোঝাই, সেটাতে কনসলিডেশন থাকবে, তার ভিতরে এয়ারওয়ে গুলো থাকবে, সেই এয়ারওয়ে গুলো কালো হবে কিন্তু একটু লিনিয়ার হবে, একটু বড় হবে। এইটা হলো কনসলিডেশন এবং গ্রাউন্ড গ্লাস অপাসিটির পার্থক্য। আর দেখতে দেখতে তো আমরা বুঝে যাই যে এটাই গ্রাউন্ড গ্লাস অপাসিটি আর এটাই কনসলিডেশন। এখন আসি সিস্টিক চেঞ্জ। দেখো আমি এখানে একটা এয়ারওয়ে আঁকাচ্ছি, একটা এয়ারওয়ে, এইখানে আমার লাং প্যারেনকাইমা আছে আর এখানে লাং প্যারেনকাইমা আছে।
এখন এই আচ্ছা এই পুরো জায়গাটাই ধরলাম যে আমার লাং প্যারেনকাইমা, আর এখানেও লাং প্যারেনকাইমা। এই দুই লাং প্যারেনকাইমার মাঝখান দিয়ে একটা ইয়ার হয়ে গেছে, আমার বোঝার জন্য বলছি। এখন এই পাশের যে লাং প্যারেনকাইমা যেটা আছে, এইটা ফাইব্রোসিস হয়ে কলাপস করে ছোট হয়ে গেছে, আর এটা এই জায়গাটাও ফাইব্রোসিস হয়ে ছোট হয়ে গেছে, চুপসে যাচ্ছে। তাহলে দুই পাশের দুই লাং প্যারেনকাইমা ফাইব্রোসড হয়ে যখন চুপসে যাবে, অর্থাৎ নিজের দিকে টান দিবে, তখন মাঝখানে যে এয়ারওয়ে যেটা আছে তাকেই তো, তার ওয়ালেও টান পড়বে, ট্রাকশন হবে। এই টান পড়ার পর কি হবে, ওই এয়ারওয়েটা এবার ডাইলেটেড হয়ে যাবে, ডাইলেটেড হয়ে যাবে। তাহলে ডাইলেটেড যদি হয়ে যায়, এখন এই জায়গাটা ডাইলেট হয়ে গেছে, ডাইলেট হয়ে গেছে। আমি ওইটাকে এখন ক্রস সেকশন করব, ক্রস সেকশন করব। ক্রস সেকশন করলে নর্মালি যদি ওই এয়ারওয়েটাকে এরকম ধরি নর্মালি, এখন ট্রাকশন হচ্ছে, অর্থাৎ দুই পাশে ফাইব্রোস হয়ে যাওয়ার পরে ওর উপরে চাপ পড়ছে, ট্রাকশন ফোর্স পড়ছে, যে কারণে ও ডাইলেটেড হয়ে গেছে। তখন এয়ারওয়েটা আগে যা ছিল তার থেকে একটু বেশি বড় হবে না? এটা তো বুঝতে খুব সাইন্টিফিক, মানে রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে না। তাহলে কি হলো, এয়ারওয়ে গুলো বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, ডাইলেট হয়ে যাচ্ছে। এই ডাইলেট যে হয়ে যাচ্ছে, যখন ট্রান্সেকশন করছি আমরা সিটি স্ক্যানে দেখতে পাচ্ছি, তখন সেটাকে বলে সিস্টিক চেঞ্জ, সিস্টিক চেঞ্জ। এই জন্য সিস্টিক চেঞ্জ বলা হয়েছে। এই সিস্টিক চেঞ্জ শব্দটাকে আরেকটা টার্ম দিয়ে ব্যাখ্যা করা বলা হয়, সেটা হলো হানি কম অ্যাপিয়ারেন্স। হানি কম মানে ওই মৌমাছির যে চাক, হানি কম, COMB, হানি কম অ্যাপিয়ারেন্স। অনেকগুলো যদি এখন থাকে এরকম, এখানে একটা থাকলে, এই একটা থাকলে, এই একটা থাকলে, তাহলে মৌমাছির চাকের মতো লাগে, কিছু ছোট কিছু বড়, সবসময় যে একই রকম থাকবে তা না, গেল হানি কম অ্যাপিয়ারেন্স। আর ট্র্যাকশন ব্রঙ্কিওলজিসটা জিনিসটা ওই একটাই, ওইটাই জিনিস, ওই যে লম্বা। ট্র্যাকশন ব্রঙ্কিওলজিস বোঝার জন্য কি করতে হবে, আমি এতক্ষণ তো ট্রান্সেকশনের কথা বললাম, এখন এটা যদি আমার সিটি স্ক্যানে লংগিটিউডিনালি দেখা যায়, লম্বা দেখা যাচ্ছে, একটা লম্বা একটা এয়ারওয়ে আমি পেয়ে গেছি, সেই এয়ারওয়েটা নর্মালি মনে করো এরকম থাকে, এখন ট্র্যাকশন ব্রঙ্কিওলজিস হওয়ার পরে সেটা আরো বেশি ডাইলেটেড হয়ে গেছে, অর্থাৎ ওইটার থেকে আরো বেশি ডাইলেটেড হয়ে গেছে। ট্রাম লাইক, মানে ট্রামের যে লাইন, দুইটা লাইন থাকে ওই রকমই, মানে একটাশিয়া ট্রাকশনের কারণে ব্রঙ্কিয়াক্টাসিস হয়ে গেছে। ট্রাকশন ব্রঙ্কিয়াক্টাসিস বুঝতে হবে ট্রাম লাইক অ্যাপিয়ারেন্স দেখে, আর সিস্টিক চেঞ্জ দেখতে হবে কেবল ক্রস সেকশন দেখে, ক্রস সেকশন দেখে। আচ্ছা, পরের যেটা এই সবগুলো চেঞ্জই আসবে হচ্ছে বাই বেজাল সাব প্লুরাল। অর্থাৎ আমি যদি এখানে একটা জাস্ট এমনি লাং আঁকানোর চেষ্টা করি, এটা লাং, এই যে চেঞ্জ গুলো ডিপিএলডির যত চেঞ্জ, সেই চেঞ্জ গুলো হবে হচ্ছে বেজের দিকে, অর্থাৎ এই নিচের অংশে, এই বেজের দিকে, এই দিকে হবে, এই বেজের দিকে হবে, মানে লোয়ার জোন, এক্স তে যেটা লোয়ার জোন যেটা বলে সেখানে হবে, উপরের দিকে হবে না। এবং সেটা হবে সাব প্লুরাল, অর্থাৎ আমি যদি এখন একটা ট্রান্সেকশন আঁকাই, এরকম করে আঁকাই, তাহলে সেটা হবে পেরিফেরির দিকে, মানে বেজের দিকে, অর্থাৎ লাংসের নিচের দিকে এবং পেরিফেরি বরাবর। এইভাবে যদি আমি ট্রান্সেকশন করি তাহলে পেরিফেরির দিকে হবে। তাহলে আমি আবার বলি, বেজের দিকে হবে, লাংসের নিচের দিকে হবে, এবং নিচে যখন হবে সেটা আবার কি লাংসের বাইরের দিকে, অর্থাৎ পেরিফেরির দিকে হবে। সেন্ট্রাল অংশটা ভালো থাকবে, আর উপরের দিকে তো অবশ্যই ভালো থাকবে। তাহলে এটা কি বলছে, বাই বেজাল সাব প্লুরাল, শব্দটা খুব গুরুত্বপূর্ণ, বাই বেজাল সাব প্লুরাল। ঠিক আছে, তাহলে এইটার সাথে পার্থক্য করা যাবে হলো ব্রঙ্কিয়াক্টাসিস আর ডিপিএলডির সাথে আমি পার্থক্য করব কি করে। ব্রঙ্কিয়াক্টাসিসেও এরকম রেটিকুলোনোডুলার প্যাটার্ন তোমরা জানো, গ্রাউন্ড গ্লাস অপাসিটি হতে পারে, সিস্টিক চেঞ্জ বা হানিকম্বিং অ্যাপিয়ারেন্স হতে পারে, ট্র্যাকশন ব্রঙ্কিয়াল, মানে 4টা পয়েন্টই কিন্তু ব্রঙ্কিয়াক্টাসিসে তোমরা পড়েছো, আমরা জানি। এখন আমি আবার বলছি ডিপিএলডি তে বললাম, আমরা জানি। তাহলে কি তোমার হাতে প্রশ্ন আসতে পারে, তাহলে দুইটা কি একই জিনিস? মনে হয় একই জিনিস মনে হয়, স্যারকে জিজ্ঞাসা করলে স্যার আবার কি মাইন্ড করে। না, দুটো জিনিস একই না, ফাইন্ডিং একই কিন্তু ডিস্ট্রিবিউশন আলাদা। ব্রঙ্কিয়াক্টাসিসে এই যে পরিবর্তনগুলো হবে সেটা হলো সেন্ট্রালি হবে, মানে মাঝের দিকে হবে, মাঝখানের দিকে হবে, পেরিফেরিতে হবে না। যখন পেরিফেরিয়াল ডিস্ট্রিবিউশন, বেজাল ডিস্ট্রিবিউশন হবে, তখন তার নাম হবে ডিপিএলডি। আর ব্রঙ্কিয়াক্টাসিসে ডিস্ট্রিবিউশনটা হবে মোরাললেস সেন্ট্রালি, নট বেজালি হতে পারে কিন্তু সেন্ট্রালি, আর নট ইউজুয়ালি বেজালি, মানে বেজের দিকে না, একটু উপরের দিকে, এবং সেন্ট্রালি, বেজের দিকে যদি হয়ও এটা সেন্ট্রালি, পেরিফেরালি না, মানে বাইরের দিকে না, ভিতরের দিকে হবে।
ওকে, শেষ করে দেবো এখন। স্যার রেপিটেশন দিয়েও তো ডিফারেন্সিয়েট হ্যাঁ করা হ্যাঁ, যাবে, সে তাই তো না? অবশ্যই পাওয়া যাবে। আমি এখন ইনভেস্টিগেশন দিয়ে বোঝাচ্ছি। ওই ইনভেস্টিগেশন আরেকটা পয়েন্ট একটু জাস্ট না বললে ইনকমপ্লিট থেকে যাবে, যে লাং ফাংশন টেস্ট। লাং ফাংশন টেস্টে আমরা স্পাইরোমেট্রি করতে পারি। স্পাইরোমেট্রি সেখানে রেস্ট্রিকটিভ প্যাটার্ন থাকবে। দেখো নিও যে তাহলে এগুলো সব জানতে হবে, পরীক্ষায় জিজ্ঞাসা করবে। তুমি যখনই বলবা স্পাইরোমেট্রি রেস্ট্রিকটিভ, তাহলে রেস্ট্রিকটিভ কি আর অবস্ট্রাকটিভ কি, আমি ওই আলোচনা করে লম্বা হয়ে যাবে। রেস্ট্রিকটিভ প্যাটার্ন পাবো 1 নাম্বার। তারপরে ওখানে আমি যদি ইয়ে করতে হয় 6 মিনিট ওয়াক টেস্ট, মানে একটা পরীক্ষা আছে 6 মিনিট। দেখো রেসপিরেটরি মেডিসিনের প্রথম দিকে আছে, মানে একটা রোগীকে একটা লেভেল 6 মিনিট হাঁটতে বলতে হয়। 6 মিনিট ওয়াক টেস্ট, WALK ওয়াক টেস্ট, 6 মিনিট ওয়াক টেস্ট। এটা করলে দেখা যায় তার অক্সিজেন ডিস্যাচুরেশন হচ্ছে গেল। আচ্ছা আর আপাতত লাগবে না। আরেকটা বলতে চাচ্ছিলাম যেটা হচ্ছে DLCO, মানে গ্যাস এক্সচেঞ্জ ক্যাপাসিটি আছে একটা, DLCO লিখে দেয় জাস্ট, DLCO ডিফিউজিং লাং ক্যাপাসিটি, ফর কার্বন মনোঅক্সাইড দিয়ে করা হয়। আচ্ছা জাস্ট ট্রিটমেন্ট দিয়েই শেষ করব, 1 ঘন্টা হয়ে গেছে। ট্রিটমেন্ট, ডিজিজটা খুব স্লো প্রসেস, ট্রিটমেন্টও এরকম স্লো প্রসেস। হ্যাঁ, প্রথমে আসো, ও বেটা যদি স্মোকার হয় তাহলে বলো যে তুমি আর স্মোকিং করো না। ধরো ও যদি স্মোকার হয় তাহলে ওকে বলো তুমি আর স্মোক করো না। আর এইসব রোগীদের তো মাঝে মাঝে স্টেরয়েড নেওয়া লাগে, বা ফ্রিকোয়েন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যদি হয় তাহলে কিন্তু তার এই ডিপিএলডি প্রসেসটা অ্যাগ্রাভেট করে। এই জন্য আমরা বলি যে কিছু ভ্যাকসিন তুমি নিয়ে নাও, মানে ভ্যাকসিনেশন। কিসের বিরুদ্ধে? একটা হলো ইনফ্লুয়েঞ্জা, আর একটা হলো নিউমোকক্কাল। ডেভিডসন দেখেও একটু ভিতরে পড়ো যে ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন অ্যাগ্রাভেট দ্য প্রসেস অফ, মানে ডিস্ট্রাকটিভ ইমিউনোলজিক্যাল ইনসাল্ট, হ্যাঁ, রিলেটেড উইথ ডিপিএলডি। মানে ডিপিএলডির দিকে তাকে আরো এগিয়ে যেতে সাহায্য করে যদি তার ফ্রিকোয়েন্ট ইনফেকশন হয়। তো ফ্রিকোয়েন্ট ইনফেকশন সাধারণত ইনফ্লুয়েঞ্জা দিয়ে হয়। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কখন কখন নিতে হয়? বছরে কয়বার নিতে হয়? বছরে 1 বার নিতে হয়। এটাকে বলে অ্যানুয়াল ইনফ্লুয়েঞ্জা শট, পুশ নিতে হয় 1 বার। আর নিউমোকক্কাল হচ্ছে প্রতি 5 বছর, 5 ইয়ারলি বুস্টার ডোজ, 1 বার নেওয়ার পরে প্রতি 5 বছর নিতে হবে। এই গেল। আচ্ছা এরপর আমরা কি করব, তার কিছু রেসপিরেটরি এক্সারসাইজ দিব। এগুলো তোমরা নোট রাখতে পারো, আমি ডেভিডসন থেকে কালেক্ট করেছি। জাস্ট এইভাবে পয়েন্ট আকারে, একটা স্মোকিং, যদি স্মোকার হয় তাহলে ওটাকে হোল্ড করতে, মানে করতে হবে, স্টপ করতে হবে, কোয়াইট স্মোকিং, ভ্যাকসিনেশন নাও। রেসপিরেটরি কিছু এক্সারসাইজ আছে, সেগুলো রেসপিরেটরি কনসালটেন্ট যারা তারা বুঝিয়ে দেবে। পেশেন্টের যদি অক্সিজেন একটা সময় লেগে যায়, সেটা ডোমিসিলারি অক্সিজেন দেবে। সে কি হসপিটালে বসে বসে সারা জীবন অক্সিজেন দেবে নাকি? অক্সিজেন থেরাপি লাগতে পারে, এবং অক্সিজেন থেরাপি যাদের লাগে তাদের ক্ষেত্রে অক্সিজেন দিলে বরং সে আর ভালো থাকবে, লাংয়ের ডিস্ট্রাকশন প্রসেসটা বরং একটু কমে যেতে পারে, না দেওয়াটা বোকামি। তাহলে এই অক্সিজেন থেরাপি হবে কি ডোমিসিলিয়ারি, মানে সে বাসায় বসে বসে অক্সিজেন দেবে। আচ্ছা তাহলে কিছু ওষুধ কি তুমি ডাক্তার কিছুই দেবে না? হ্যাঁ, কিছু ড্রাগ তো না দিলে আমার মান সম্মান তো থাকবে না, একটা মেডিকেশন দিতে হবে। সেই মেডিকেশন নামটাও খুব কঠিন, দামও অনেক বেশি, 100 টাকার উপরে পার ডে। হ্যাঁ, পিরফেনিডন। কি? পিরফেনিডন, PIR, পিরফেনিডন। পালফিব্রো নামে, সরি কোম্পানির নাম ঠিক না। আমরা কিন্তু এখন এই কোভিড, লং কোভিড সিন্ড্রোম, যেটা মানে করোনা তো হয়েছে, করোনা শেষ হয়ে যাওয়ার পরে তার কিন্তু এই ডিপিএলডি লাইক চেঞ্জ হচ্ছে, ডিপিএলডির মতোই হচ্ছে। অর্থাৎ পরবর্তীতে যখন ডিপিএলডির পরবর্তী ভার্সন যখন ক্লাসিফিকেশন আসবে, তখন সেখানে হয়তো করোনা শব্দটাও ঢুকে যেতে পারে। বলতে চাচ্ছি যে এই করোনার পরবর্তীতে লং কোভিড সিন্ড্রোম, সেখানে পালমোনারি ফাইব্রোসিস হচ্ছে, এবং সেইখানেও আমরা এই পিরফেনিডন, পালফিব্রো নামে পাওয়া যায়, খুব ব্র্যান্ড নেম আর কি, এটা পাওয়া যায়, এটা দেওয়া হয়। এটা হলো এন্টি ফাইব্রোটিক। কি? এটা এন্টি ফাইব্রোটিক। যে কোনো কারণে ফাইব্রোসিস যদি কারোর হয়, যে কোনো কারণে লাং ফাইব্রো, সেখানে আমরা এই পিরফেনিডনটা দিতে পারি। আরেকটা ড্রাগ আছে নিনটেডানিব, নিনটেডানিব। এটা হলো জেনাস কাইনেস ইনহিবিটর, JKI। এটা তোমাদের লাগবে না, শুধু নামটা মনে রাখো। পিরফেনিডন আর নিনটেডানিব, এরা হচ্ছে তোমার ডিপিএলডি তে ব্যবহার করা যায়। এটা হলো জাস্ট ক্রনিক ট্রিটমেন্ট, মানে স্টেবল পেশেন্টের ট্রিটমেন্ট বললাম। এখন এই পেশেন্ট তো অ্যাকুট এক্সাজারবেশন নিয়ে আসতে পারে,
অ্যাকুট এক্সাজারবেশন নিয়ে আসতে পারে, তাহলে তো অবশ্যই তাকে হসপিটালে অ্যাডমিশন করতে হবে, এটা বলার কি আছে। আচ্ছা, তাকে অক্সিজেন দিতে হবে, হ্যাঁ, এটা হাই ডোজেই দেওয়া যেতে পারে, অক্সিজেন ইনহেলেশন দিয়ে দাও। তাকে অবশ্যই একটা স্টেরয়েড দিতে হবে, মানে অনেকটা ওই অ্যাকুট সিভিয়ার ব্রঙ্কাল অ্যাজমা ওইটা ওরকমই, স্টেরয়েড দাও, অক্সিজেন দিলাম। ও তাকে নেবুলাইজেশন করো, ওই একই নেবুলাইজার ব্রঙ্কোডাইলেটর দিয়ে নেবুলাইজেশন করো। একটা অ্যান্টিবায়োটিক অবশ্যই তুমি দিবে, কারণ আমি জানি না যে এটা আসলে ইনফেক্টিভ এক্সাজারবেশন কিনা। আচ্ছা, আর যদি এসব দিয়ে ভালো না হয় সেক্ষেত্রে তাহলে তোমার ইমিউনো সাপ্রেসিভ থেরাপি লাগতে পারে। ওই সে অন্যান্য যত অটো ইমিউনো ডিজিজ আছে, রিমাটয়েড আর্থ্রাইটিস, হ্যান স্যান, ওগুলোতে যেমন বিভিন্ন ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ ব্যবহার করা হয়, ইমিউনো সাপ্রেসিভ থেরাপি, আইএসটি, ইমিউনো সাপ্রেসিভ থেরাপি দেওয়া লাগতে পারে। এই হলো তোমার, তোমাদের যা লাগবে তার থেকে অনেক অনেক বেশি ডিপিএলডি সম্পর্কে। আমি আবারও বলছি, ডিপিএলডি তোমার খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা জানতে হবে এই জন্য যে তোমার যে অন্যান্য খুব এসেনশিয়াল ডিজিজ আছে, মানে আমাদের লাগবে যেগুলো, সেগুলো পড়ার সময় এটা চলে আসে। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমার সাথে এতক্ষণ 14 জন ছিল। রেকর্ডিং স্যার, গ্রাউন্ড গ্লাস, ওপাসিটি আর হচ্ছে কনসলিডেশন কি করে ডিফারেন্সিয়েট করবো আর একবার কাইন্ডলি আরেকবার বলি, একটু। রাইট রাইট। আসলে জিনিসটা ভালো বোঝানো যায় না, বুঝতে হবে আস্তে আস্তে। এটা হলো কনসলিডেশন। কনসলিডেশন বলতে কি বলছে, সাধারণ নিউমোনিয়া, যে কোনো একটা নিউমোনিয়া যে আমরা কনসলিডেশন পাই। আর গ্রাউন্ড গ্লাস অপাসিটি, আমি বলছি যে দেখো, নিউমোনিয়াতে একটা কনসলিডেশন পাওয়া যায়। কনসলিডেশন তো এরকম সাদাই হয়, ধরে নিলাম এই যে আমার এই কালো দাগের ভিতরে যতটুকু জায়গা আছে পুরোটাই নিউমোনিয়া, কারণ নিউমোনিয়া তো সাদাই হয়, ব্যাস, নিউমোনিয়া সাদা হয়। এখন নিউমোনিয়ার ভিতরে দেখবা যে এয়ার ব্রঙ্কোগ্রাম থাকে, না থাকলে নাই, কনসলিডেশন সবসময় যে এয়ার ব্রঙ্কোগ্রাম থাকবে এমন কোনো কথা নাই, কিন্তু যদি থাকে তাহলে দেখবা যে এয়ারওয়ে গুলো এরকম লম্বা লিনিয়ার দাগ, তাই না, একটু লম্বা লিনিয়ার দাগ, লম্বা লিনিয়ার, অথবা এয়ারওয়ে গুলো তো সবসময় লিনিয়ার দাগ না হয়ে ট্রান্সেকশন হতে পারে, সেক্ষেত্রে এরকম একটা জায়গা থাকবে, কালো কালো জায়গা থাকবে, লিনিয়ার হতে পারে অথবা কালো কালো এরকম হতে পারে, অনেকগুলো হতে পারে। গেল, গ্রাউন্ড গ্লাস অপাসিটিতে এরকম এই কালোর ভিতরে এরকম কনসলিডেশন থাকবে, মানে সাদা থাকবে। আমি যেটা কালো যেটা বক্স দিয়ে মানে গল্লা দিয়েছি, এই গল্লার ভিতরে যে জায়গাটা আছে এটা আমি ধরে নিচ্ছি যে একটা পেশেন্টের কনসলিডেশন হয়েছে, মানে সরি, ডিপিএলডির মতো একটা নিয়ে আসছে, আমি বলতে চাচ্ছি গ্রাউন্ড গ্লাস অপাসিটি বলতে চাচ্ছি, এরকমই আছে। এর ভিতরে অজস্র অজস্র যেরকম ছোট ছোট ডট থাকবে, ডট ডট, অজস্র। মনে রাখতে হবে যে এই যে ডট গুলো, এই ডট গুলো এই বাম পাশের এই ডটের থেকে অনেক ছোট, তো এগুলো ছোট। আর এই কনসলিডেশন ক্ষেত্রে যে ডট যেটা থাকবে এয়ার ব্রঙ্কোগ্রাম নাও থাকতে পারে, কিন্তু যদি থাকে সেগুলো অনেক বড় বড় হবে। মানে কনসলিডেশন সাথে গ্রাউন্ড গ্লাস পার্থক্য করার একটা চেষ্টা হচ্ছে। কনসলিডেশন যদি এরকম ইয়ার ব্রঙ্কোগ্রাম না থাকে তাহলে তো বেঁচে গেলাম, তখন তো শুধু এরকম থাকবে আর কিছুই থাকবে না, তাহলে তো খুব ভালো, তাহলে আর কোনো কনফিউজ হওয়ার সুযোগ নাই। কিন্তু যদি কনসলিডেশনের ভিতরে এরকম, কনসলিডেশনের ভিতরে যদি এরকম গ্রাউন্ড সরি এয়ার ব্রঙ্কোগ্রাম থাকে, তখন তো আমি কনফিউজ হয়ে যাবো যেটা কি কনসলিডেশনের এয়ার ব্রঙ্কোগ্রাম নাকি গ্রাউন্ড গ্লাস অপোজিটের ভিতরে যে ওই কালো ফোটা ফোটা থাকে সেরকম। পার্থক্য করার উপায় হলো এগুলো খুব ছোট ছোট থাকবে, এরকম খুব ছোট ছোট, খুব মাইনুট, খুব ছোট, অনেক প্রচুর, পুরো জায়গা জুড়েই থাকবে। আসলে প্রচুর এই ছোট ছোট ডট থাকে বলেই জিনিসটা হলো ঘষা কাচ, মানে কাচ একটা স্বচ্ছ গ্লাস, তুমি একটা গ্লাস, যে কোনো গ্লাস নিও, লুকিং গ্লাস না, যে কোনো গ্লাসটাকে একটু ঘষো তো কিছু একটা দিয়ে, একটা বালি ঠালি দিয়ে, এটা ছোট কিছু বালি দিয়ে বা কিছু দিয়ে দিয়ে একটু ঘষো, ঘষার পরে দেখবো যে অস্বচ্ছ ভাব হয়ে যায়। তো এই সিটি স্ক্যানে যখন আমরা দেখি দেখি যে এটা কনসলিডেশন, কিন্তু কনসলিডেশন না, ঠিক স্বচ্ছ না, ঘষা ঘষা ভাব, অস্বচ্ছ। এই অস্বচ্ছ কারণ, মানে এই অজস্র এই ছোট ছোট ডট থাকার কারণে এই ডট গুলো আসলে বলা হয় যে ভাস্কুলার মার্কিং, কিন্তু আমি জানি না যে ভাস্কুলার মার্কিং কি এত বেশি থাকে কিনা, থাকতে পারে। যাই হোক, কিছুটা বুঝলে আর যতটুকু বুঝলে সেটা আস্তে আস্তে বুঝে যাবে। মানুষ চলতে চলতে তো অনেক কিছুই বোঝে, দেখে দেখেই বোঝে না, সবসময় কি পড়ে পড়ে বোঝে। ওকে, কেউ কোনো প্রশ্ন করলে আর করতে পারো। স্যার, ওই সার্কয়েডিসিসে ক্যালসিয়াম কেন বাড়ে দেখলাম লেখা আছে যে ওই ভিটামিন ডি অ্যাক্টিভেশন, ক্যালসিক্যাল, হ্যাঁ 1 আলফা হাইড্রক্সিলেজ এগুলা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাড়ি তুমি এগুলো পড়ে নেবো আস্তে আস্তে। হ্যাঁ, তোমার হলো ভিটামিন ডি এর অ্যাক্টিভেশন হয়,
এটা একটা আলাদা প্রসেস। আসলে আমরা তো জানি যে ভিটামিন ডি স্কিনে তৈরি হয়, হ্যান ঠ্যান, এখান থেকে এটা কিডনিতে এই গেল, তারপরে ভিটামিন ডি আমরা জানি সব। কিন্তু এই ভিটামিন ডি হচ্ছে ওই লাংসে যে ম্যাক্রোফেজ আছে, ওই ম্যাক্রোফেজ বেটা ওখানে বসে বসে ভিটামিন ডি অ্যাক্টিভেশন করে দিচ্ছে, তাই না? অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি তৈরি করতেছে। সেই অ্যাক্টিভ ফর্ম ভিটামিন ডি যে আমার জিআই ট্র্যাকের থেকে ক্যালসিয়াম বেশি বেশি আনতেছে বা অন্য জায়গা থেকে নিয়ে আসতেছে, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা কি রেখে দেবো, না কেউ কোনো প্রশ্ন করবে?